নমস্কার। তানাশাহি নেই চলেগা এর পরবর্তী পর্ব। তবে এই পর্বের আগে আমি একটি বেদনাদায়ক ঘোষণা করতে চাই। সেটা হচ্ছে আজকে নিয়ে বোধহয় ৬ষ্ঠ বা ৭ম এপিসোড আমি করতে চলেছি। কোনো এপিসোড যেহেতু এটা আমি সদস্যদের জন্য সীমাবদ্ধ রেখেছি, ফলে এত খেটে খুঁটে এপিসোড করছি, কোনো এপিসোডই বড় জোর ২০০-২৫০ সদস্যের বাইরে কেউ দেখছেন না। এটা একটু হতাশাব্যঞ্জক তো বটেই। অতএব আমি ঠিক করেছি ১ সপ্তাহ পর্যন্ত আমি এগুলো পাবলিক করব না। ১ সপ্তাহ শেষ হয়ে গেলে, অর্থাৎ ৭ দিন আগে যেটা করেছিলাম, সেটা আজকে সকলের জন্য খুলে দেব। আশা করি তাতে আমার সদস্যদের কোনো আপত্তি থাকবে না। কেননা পরিশ্রমের তো একটা কোথাও মূল্য পাওয়া দরকার, নইলে অ্যাড্রিনালিন পাম্পড হয় না। সুতরাং আর নিরুপায় হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মনে করেছি যে আপনাদের জানিয়েই আমার এটা করা উচিত। সে যাই হোক, গতকাল আমি বলেছিলাম যে সোভিয়েত ইউনিয়নের মতিগতি প্রথম দিকে তো ওয়াশিংটন বুঝতেই পারেনি। পরে বুঝতে পারল যখন ভারত সোভিয়েত চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল তাদের অন্ধকারে রেখে, এবং সেপ্টেম্বর মাসে ইন্দিরা গান্ধী স্বয়ং, চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অগাস্টে, ইন্দিরা মস্কো সফরে গেলেন সেপ্টেম্বরে। আর তারপর থেকেই ক্রেমলিনের সুর একেবারে ভারতের পক্ষে ঢলে পড়ল। ন্যাচারালি বিব্রত ওয়াশিংটন তখন নতুন নিযুক্ত হওয়া সোভিয়েত রাষ্ট্রদূত ভরনসভকে ডাকলেন, নিক্সন চিঠি লিখলেন। কয়েক ঘন্টার মধ্যে রাত্রির 11টার সময় ব্রেজনেভ তার জবাব দিয়ে দিলেন। ফের চিঠি চাপাটি পাঠানো হলো। কিন্তু সোভিয়েত তার অবস্থান বদল করছে এটা বোঝার পরেও মার্কিন প্রশাসন কিন্তু মনে করছিলেন যে বোধহয় সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করবে এবং যুদ্ধটা এড়ানো যাবে। ব্রেজনেভ আবার চিঠি লিখে বললেন যে আমেরিকা যুদ্ধবিরতি বলছে বটে, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে দিয়ে একমাত্র এই সমস্যার একটা রাজনৈতিক সমাধান যদি হয়, তাহলে সেটা ভাবা যেতে পারে। আর সেটাকে যদি সম্ভব করতে হয়, তাহলে ওয়াশিংটনের উচিত পাকিস্তানের জঙ্গি শাসক ইয়াহিয়া খানের উপর চাপ সৃষ্টি করা। অন্যদিকে ভরনসভের সঙ্গে একান্ত আলোচনায় কিসিঞ্জার হুমকি দেন, ভারত যদি পশ্চিম পাকিস্তানকে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করে, আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে না। কিন্তু অর্থাৎ প্রয়োজনে সামরিক শক্তি দিয়েই ইসলামাবাদের পাশে আমেরিকা দাঁড়িয়ে যাবে। সেই সময় ওয়াশিংটনে সফর করছিলেন অন্য এক সোভিয়েত মন্ত্রী। তাকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়ে নিক্সন পরিষ্কার বলেন যে আপনি দয়া করে ক্রেমলিনকে জানিয়ে দেবেন এক্ষুনি যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যুদ্ধবিরতি।
দ্বিতীয় প্রয়োজনটি হল ভারত পশ্চিম পাকিস্তান আক্রমণ করবে না। ভারত যদি এ কাজ করে তাহলে আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়াবেই। তার মানে সমস্যা সমাধানের চাবিকাঠিটি আছে সোভিয়েত ইউনিয়নের হাতে। মস্কো যদি অবিলম্বে ভারতকে নিরস্ত করতে না পারে তাহলে আমেরিকাও ইহাকে সংযত রাখতে পারবে না। এতৎসত্ত্বেও ভারত যদি সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে অবধারিতভাবে আমাদেরও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংঘাতে যেতে হবে। এটা একটা এতদিন পর্যন্ত যেটা বলা হচ্ছিল তার থেকে 1000 গুণ চড়া একটা আলটিমেটাম। অর্থাৎ টেল ইন্দিরা টু রেস্ট্রেন হারসেলফ। যদি ওয়েস্ট পাকিস্তানে ভারতীয় ফৌজ ঢোকে তাহলে পাকিস্তানের পাশে সামরিক শক্তি দিয়ে দাঁড়িয়ে যাবে আমেরিকা, এবং তার ফলে যদি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয় তাহলে তাতেও তারা পিছপা হবে না। পরমাণু শক্তিধর দুই মহাশক্তির এই সংঘর্ষ দুনিয়া দেখেনি বটে, দেখলে যে কি প্রলয় কাণ্ড হতো সেটা বলাই বাহুল্য। তো কিসিঞ্জার এত কথা বললেন বটে, কিন্তু নিক্সনের মন থেকে তা সত্ত্বেও আশঙ্কা দূর হলো না। কেন হলো না? সেই সময় নিক্সন আর কিসিঞ্জারের এ বিষয়ে যে কথোপকথনটি হয়েছিল তার সারাংশটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নিক্সন: But these Indians are cowards. Don't you think so? কিসিঞ্জার: সেটা ঠিক, কিন্তু ওদের পিছনে তো রুশ মদত আছে। সমস্যাটা হলো মস্কো ইতিমধ্যেই ইরান, তুরস্ক সহ অনেক দেশকে চিঠি লিখে হুমকি দিয়ে রেখেছে। The Russians have played a miserable game. নিক্সন তখন বলেন, ইফ দ্যাট বি সো, আমরাও তাহলে একই কাজ করব। কিসিঞ্জার: একেবারেই তাই। নিক্সন: কিন্তু আমরা হুমকি দেব কি বলে? কিসিঞ্জার: অত চিন্তা করবেন না, রাশিয়ানরা নিশ্চয়ই কিছু না কিছু করবে। কি করবে সেটা ওরা মুখ ফুটে বলছে না বটে, তবে আমার ধারণা ওরা করবে। এবার ওরা উদ্যোগী হয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধানে আসবেই। সমাধান এসেছিল কয়েকদিনের মধ্যেই। ঢাকার পতনের অব্যবহিত পরেই ইন্দিরা গান্ধী যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিলেন। ভারত যে পশ্চিম পাকিস্তান আক্রমণ করতে চায় না সেটাও পরিষ্কার হয়ে গিয়েছিল। হোয়াইট হাউস সেই স্বস্তির খবরটি জানতে পারে সোভিয়েত প্রতিনিধির কাছ থেকেই। অনেক পরে 1978 সালে প্রকাশিত তার আত্মজীবনীতে এই যুদ্ধ বন্ধ করার জন্য নিক্সন নিজের পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন এর কৃতিত্ব নাকি সম্পূর্ণটা তাঁর। তিনি লিখেছেন, বাই ইউজিং ডিপ্লোম্যাটিক সিগন্যালস অ্যান্ড বিহাইন্ড দ্য সিনস প্রেশার্স we have been able to save West Pakistan from the immediate threat of Indian aggression and domination. We had also avoided a major confrontation with the Soviet Union. নিজের পিঠ নিজে চাপড়াতেই পারেন নিক্সন।
তবে সে সময় প্রবল প্রতাপশালী মার্কিন প্রেসিডেন্ট ও তার বচনবাগী উপদেষ্টা হেনরি কিসিঞ্জার, এই দুজনকেই ইন্দিরা গান্ধী যেভাবে ঘোল খাইয়ে ছেড়েছিলেন, ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা উত্তর কূটনীতির ইতিহাসে তার সমতুল্য কোনো নজির নেই। একটা প্রশ্ন উঠতে পারে যে ইয়াহিয়া খানকে হঠাৎ নিক্সন এত পছন্দ করতেন কেন? কেনই বা ইন্দিরা গান্ধী সম্পর্কে তার এতটা ক্ষোভ ছিল যে তিনি 4 অক্ষর 6 অক্ষরের শব্দ ইন্দিরা গান্ধী সম্বন্ধে প্রয়োগ করতেও দ্বিধা করতেন না? আসলে আমেরিকার ঐতিহাসিকরা নিক্সন জামানার একটা মূল্যায়ন করতে গিয়ে অনেকেই বলেছেন, আমি পড়েছি, যে আসলে রিচার্ড নিক্সন ভদ্রলোক, তিনি অনেকটাই একাকী মানুষ ছিলেন। অর্থাৎ হি ওয়াজ এ ভেরি লোনলি ফিগার। সহজে কারুর সঙ্গে মিশতে পারতেন না, বন্ধুত্ব করা তো দূরস্থান। অর্থাৎ প্রকৃতিগতভাবে তিনি একটু একাকিত্বে ডুবে থাকা বেশি যেন পছন্দ করতেন। কিন্তু এহেন একজন মানুষ ইয়াহিয়াকে কেন পছন্দ করতেন তার ব্যাখ্যা দিতে গিয়ে একজন আমেরিকান ঐতিহাসিক লিখেছিলেন, দ্য পাকিস্তানি জেনারেল ওয়াজ ড্যাশিং, ওয়েস্টার্ন এডুকেটেড মিলিটারি গাই with a sort of British affectation, with a swagger. তার মনে হয়েছিল ইয়াহিয়া is a decent man, an honorable man, a bastard, but our own bastard. A bastard, but our own bastard. গোড়ার দিকে ইয়াহিয়া সম্পর্কে একই রকম মোহগ্রস্ত ছিলেন হেনরি কিসিঞ্জারও। কিন্তু 71-এর জুলাই মাসে ইসলামাবাদ সফরে যাওয়ার পরে ইয়াহিয়াকে দেখে এবং পাকিস্তানের জঙ্গি শাসকদের হাল চাল কায়দা কানুন দেখে কিসিঞ্জারের একদম মোহভঙ্গ হয় এবং তার সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়। তার বদ্ধমূল ধারণা তৈরি হয় যে ইয়াহিয়া আসলে মস্ত বড় একটা মূর্খ। ওয়াশিংটনে ফিরে এসে প্রেসিডেন্টকে কিসিঞ্জার সে কথা বার দুয়েক বলেও ছিলেন, কিন্তু তাতে চিঁড়িয়ে ভেজেনি। নিক্সনের ধারণা তিনি বদলাতে পারেননি 1 ছটাক। অর্থাৎ once he forms an opinion, US president does not budge from it. সুতরাং কখন যে কার সঙ্গে কার একটা রসায়ন মিলে যায় এবং কেন যে কেউ আরেকজনকে বেশি পছন্দ করেন অন্যের তুলনায়, সেটা সত্যিই একটা ভাবার বিষয়, কৌতূহলের বিষয়। ঠিক একইভাবে ইয়াহিয়াকে যতটা পছন্দ করতেন, ইন্দিরা গান্ধীকেই বা নিক্সন ঠিক ততটা অপছন্দ, প্রায় ঘৃণা করতেন কেন?
এটা কি ভারতবর্ষের বিদেশ নীতি সোভিয়েত ঘেঁষা ছিল সেই জন্যে? তাহলে আইজেনহাওয়ার কিংবা জন কেনেডিও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্ব ভালো চোখে দেখতেন না, কিন্তু ব্যক্তিগত স্তরে ভারতীয় নেতৃত্বের সঙ্গে এদের অত্যন্ত সুমধুর সম্পর্ক ছিল। এমন তিক্ততার ছিটে ফোটাও ছিল না। তাহলে নিক্সনের ক্ষেত্রে এটা হয়েছিল কেন? দুনিয়ার নানা বিষয়ে নিক্সন নিজেকে বিশেষজ্ঞ মনে করতেন, ভ্রমণও করতেন অনবরত। দক্ষিণ এশিয়ায় তার প্রথম দিকের সফরগুলোয় তিনি প্রথমে জওহরলাল নেহরু, পরে ইন্দিরা গান্ধীর কাছে তেমন পাত্তাই পাননি। অথচ পাকিস্তানে গিয়ে তিনি সেখানে বারে বারে সেনাবাহিনীর উষ্ণ আতিথেয়তা পেয়েছেন। এমনকি যখন তিনি ক্ষমতা হারিয়ে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, তখনও ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কে নিক্সনের বিশেষ একটা ধ্যান ধারণা ছিল না। তার যাবতীয় লেনদেন ছিল সরকারি স্তরে, এবং এখানেই পাকিস্তানিদের তুলনায় ভারতীয় নেতৃত্ব তার প্রতি আচরণে ছিলেন অনেক বেশি রূঢ়, যেটা নিক্সন কোনোদিন ভুলতে পারেননি। তদুপরি বাংলাদেশে মুক্তিবাহিনীকে সমর্থনের কথা ইন্দিরা যেভাবে বারে বারে অস্বীকার করেছিলেন, সেটা নিক্সনের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছিল। অতএব যারা মার্কিন প্রেসিডেন্টকে পাত্তা দেয় না, নেহেরু তো দেননি, ইন্দিরা গান্ধী দেননি, কথায় কথায় চটাং চটাং কথা বলেন, সত্য বেমালুম গোপন করে যান, তাদের প্রতি নিক্সনের ভালোবাসা থাকবেই বা কেন? তার চেয়ে হুইস্কি ড্রিঙ্কিং জেনারেল অনেক ভালো। হি মে বি এ বাস্টার্ড, বাট আওয়ার ওন বাস্টার্ড। ইন্দিরা গান্ধী ওয়াশিংটনে সফরে গিয়েছিলেন 71-এর 4ই নভেম্বর। সেদিনকে নিক্সনের সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল। পরের দিন রাতে ছিল স্টেট ডিনার। তার মাঝে 5ই নভেম্বর সকালে আগের দিনের আলোচনা নিয়ে নিক্সন কিসিঞ্জারের মধ্যে যে বাক্যালাপ হয়েছিল, তার সারাসাতটি অতি চমৎকার। নিক্সন, আসল কথাটা হলো, শি ইজ আ বিচ। কে বলছেন? আমেরিকান প্রেসিডেন্ট। কার সম্পর্কে বলছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে। দ্যাট শি ইজ এ বিচ। কিসিঞ্জার, হ্যাঁ, ভারতীয়রা জাতি হিসেবেই বেজন্মা। ওখানে মানে পূর্ব পাকিস্তানে তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেখলেন না, ওদের কথাবার্তা থেকে পরিষ্কার ওদের কাছে পূর্ব পাকিস্তানটা এখন যেন কোনো ইস্যুই নয়। কিন্তু পশ্চিম পাকিস্তান নিয়ে উনি আপনাকে যা যা বললেন, আমার মনে হলো বেশ ইন্টারেস্টিং। তখন নিক্সন বলছেন, আমি ভাবছি আজকের মিটিংটা খুব সংক্ষিপ্ত করে দেবো। আমি থাকবো একেবারে ঠান্ডা। ঠান্ডার মানে এই নয় যে আমি মুখ খুলবো না, অবশ্যই খুলবো, সব ইস্যু নিয়েই কথা বলবো, এমনকি ভিয়েতনামের কথাও তুলব। কিসিঞ্জার,
আমার মনে হয় আজ ওকেই একটু বেশি কথা বলতে দেওয়া উচিত। নিক্সন, দেখো, গতকালের আলোচনায় আমি ওকে কোনো অজুহাত বের করার সুযোগই দিইনি। সোজা কথা সোজাভাবে বলেছি, বলে দিয়েছি আমরা ঠিক 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 কি কি করব। এরপর উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। কিসিঞ্জার, এটা ঠিক, শি ইজ এ বিচ, কিন্তু আমরা যা চেয়েছিলাম তা কিন্তু পেয়ে গিয়েছি। কিসিঞ্জার আফটার অল, তিনি বলছেন বাড়ি ফিরে গিয়ে উনি আর কাঁদুনি গাইতে পারবেন না যে ওয়াশিংটনে গিয়ে তিনি উষ্ণ অভ্যর্থনা পাননি, তাই ভারত যুদ্ধ শুরু করে দিল। নিক্সন, হ্যাঁ সেটা ঠিকই বলেছ। কিসিঞ্জার, তার মানে ভদ্রমহিলা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা আপনি ভেস্তে দিয়েছেন। সেজন্য মিস্টার প্রেসিডেন্ট, আপনার উপর ওর কিঞ্চিত গোসা হতেই পারে। এর চেয়ে আপনি যদি শীতল অভ্যর্থনা দিতেন উনি বোধহয় বেশি খুশি হতেন। চামচাবাজি শুধু ভারতীয়রা করে, কথা মনে করার কোনো কারণ নেই। হেনরি কিসিঞ্জার, তিনিও কিভাবে মাখন লাগাচ্ছেন তার প্রেসিডেন্টের ইগোতে, এই কথোপকথন থেকেই সেটা পরিষ্কার। নিক্সন, অবশ্যই উই রিয়েলি স্লবার্ড ওভার দ্য ওল্ড উইচ। কখনো বিচ, কখনো ওল্ড উইচ। কিসিঞ্জার, সেটাই তো বলছি, আপনি ওকে কোনো সুযোগ খোঁজার জন্য 1 ছটাক জমিও ছাড়েননি। দেখলেন তো, ভদ্রমহিলা দাবি করলেন পূর্ব পাকিস্তানের গেরিলারা মানে মুক্তিবাহিনী কোথা থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে, প্রশিক্ষণ পাচ্ছে, সেটা নাকি উনি জানেনই না। আরে বাবা, ওর নাম ইন্দিরা গান্ধী। উনি গিয়ে কি শত্রুপুরীতে বদ্ধভূমিতে দাঁড়িয়ে ভারত কি করছে সেটা সব খোলসা করে বলে দেবেন? নিক্সন, দেখলেন না, আমি এমন ভান করলাম যেন আমি কিছুই জানি না, ফলে উনি কিছু বলতেই পারলেন না। বাট শি নিউ গডড্যাম ওয়েল দ্যাট আই নিউ হোয়াট হ্যাপেন্ড। আপনারও কি সেটা মনে হয় না? আমিও এমন ভাব দেখালাম যেন আমিও কিছু জানি না, কিন্তু ওর কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা গেল যে আমি যে বিষয়টা জানি সেটা সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। আপনারও কি সেটা মনে হলো না? কিসিঞ্জার, নিশ্চয়ই প্রেস বিবৃতি নিয়ে আপনি একেবারে চাঁচাছোলা কথা বলেছেন। নিক্সন, হ্যাঁ, এটা বলার সময় আমি একটু গলা তুলেছিলাম। কিসিঞ্জার, হ্যাঁ, ওর সহকারীকে আমি পরিষ্কার করে দিয়েছি আমাদের অসন্তোষের কথা। বলেছি ভোটের প্রচারের সময় ইন্দিরা গান্ধী বলে বেড়ালেন যে আমরা নাকি হস্তক্ষেপ করছি। এটা ডাহা মিথ্যে। উনি কোনো প্রমাণ দেখাতে পারবেন? পারেননি, আজ পর্যন্ত পারেননি। অথচ আমাদের বিরোধীদের সম্পর্কে ওর কত দরদ দেখুন। যে যাচ্ছে তাকেই রাজকীয় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ধুমধুমার প্রচার হচ্ছে। এত কিছু করার পরে আপনারা ওয়াশিংটনে এসে বলবেন আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিতে? নিক্সন একটু অবাক হয়ে বললেন, রিয়েলি? ডিড ইউ সে সো? অফকোর্স। আমি ওকে বললাম গত 3 মাসের রেকর্ডের উপর একবার চোখ বোলান। সংবাদ মাধ্যমে আপনারা লাগাতার আমাদের বিরুদ্ধে প্রচার করলেন, বলে বেড়ালেন ভারত মার্কিন সম্পর্ক এখন নাকি একেবারে তলানিতে এসে ঠেকেছে। আপনারা কেনেডিকে ডেকে নিয়ে গেলেন, গ্যালাগারকে আমন্ত্রণ করলেন, রাশিয়ানদের সঙ্গে চুক্তি করলেন। এখন এসে আপনারা কান্নাকাটি করছেন
আপনাদের সমস্যার সমাধান আমাদের করে দিতে হবে। নিক্সন অবশ্যই, কিসিঞ্জার, মিস্টার প্রেসিডেন্ট, ভদ্রমহিলা ডাইনি হলেও একটা বিষয় আমাদের বলা উচিত নয়, তা হলো আমরা যা চেয়েছিলাম তা আমরা পেয়ে গিয়েছি। সেটা হলো এখান থেকে ফিরে গিয়ে উনি বলতে পারবেন না ইউনাইটেড স্টেটস kicked her in the teeth. We have got the toast, you have got the general warmth that you generated in the personal meeting. এই আলোচনার ঠিক 10 দিন পরে 15ই নভেম্বর বিকেলে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সুলতান খান ওভাল অফিসে আসেন নিক্সনের সঙ্গে দেখা করতে। তখন সেখানে কিসিঞ্জারও উপস্থিত ছিলেন। সেই গোপন আলোচনার দলিলে চোখ বোলালে বোঝা যায় পাকিস্তানকে আমেরিকার সদিচ্ছা ভালো করে বোঝাতে তখন কতটা মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দু একটি নমুনা আপনাদের সামনে পেশ করছি। নিক্সন পাক রাষ্ট্রদূতকে বলছেন, আপনারা বিশ্বাস করুন আমরা ইন্দিরা গান্ধীর সঙ্গে একেবারে খোলাখুলি আলোচনা করেছি। কিসিঞ্জার আপনাকে জানিয়ে দেবে আমি ঠিক কী বলেছি। আমরা মরিয়া হয়ে চেষ্টা করেছি যাতে এই ভয়ানক ট্র্যাজেডিটা এড়ানো যায়। আমরা সেটা হতে দেব না, যতদূর পর্যন্ত যাওয়া যায় যাব। সোভিয়েত বন্ধুদের সঙ্গেও আমরা কথা বলছি, এখনও বলে চলেছি। সুলতান খান, পাকিস্তানের প্রতি আপনার সহমর্মিতা আমরা উপলব্ধি করতে পারি স্যার, আপনাকে ভুল বোঝার কোনো প্রশ্নই নেই। নিক্সন, দেখুন আপনাকে আমি খোলাখুলিই বলছি, আপনাদের প্রেসিডেন্টকে আমি নিজের বিশিষ্ট বন্ধু বলে মনে করি, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদের প্রেসিডেন্টকেও বলেছি সেটা আপনাদের বুঝতে হবে। সেটা হলো এখানে আমাদের বিরুদ্ধে তীব্র প্রচার শুরু হয়েছে। তাতে কেবল যে বিরোধীরা আছেন তা নয়, আমার দলের কিছু অপগণ্ড নেতাও তাদের সঙ্গে জুটেছেন। তারা সবাই এ ব্যাপারে ভারতের পক্ষে, ভারতের সমর্থক। আমাদের দেশের খবরের কাগজগুলো পড়লে আপনারও মনে হবে ভারতের অবস্থানটাই বোধহয় 16 আনা সঠিক। একটা কথা আমি বলতে চাই, এই সমস্যার রাজনৈতিক সমাধান হওয়া ছাড়া কোনো উপায় নেই। গাইড জোরে এর সমাধান হবে না। এই পরিস্থিতিতে আমাদের ভূমিকা হবে এমন কিছু করা যাতে আপনাদের ক্ষতি না হয়। ভারতীয়দের নিরস্ত করার জন্য আমাদের পক্ষে যতটুকু চাপ সৃষ্টি করা সম্ভব আমরা তা করেছি, কিন্তু আমরা কতটুকু করতে পারি সেটা সম্পূর্ণভাবে পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা ভারতকে নিয়ন্ত্রণ করি না, এটা 16 আনা সত্যি কথা। পারলে হয়তো আমি আপনাদের জন্য আরও কিছু করতে পারতাম, কিন্তু সত্যি কথাটা সোজাসুজি কবুল করা উচিত। 71-এর 22শে নভেম্বরই মার্কিন প্রশাসনের কাছে পরিষ্কার হয়ে যায় পূর্ব পাকিস্তানের চোরাগোপ্তা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তার দুদিন পরে ওভাল অফিসে এসে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নিক্সন, কিসিঞ্জার ছাড়াও সেই বৈঠকে সেক্রেটারি অফ স্টেটস রাজার্সও অংশগ্রহণ করেছিলেন। বৈঠকের বিবরণী থেকে পরিষ্কার এই পরিস্থিতিতে তাদের ঠিক কী করণীয় মার্কিন কর্তারা তা একেবারেই ঠাউর করতে পারছিলেন না। তবে মোটামুটি এ ব্যাপারে ঐকমত্য হয়েছিল যে প্রতীকী কিছু একটা করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। পূর্ব পাকিস্তানের পরিণতির চেয়েও ইয়াহিয়া খানের ভবিষ্যৎ কী হবে তা নিয়েই দেখা যাচ্ছে ত্রিমূর্তি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। যেমন রজার্স বলছেন, দিনকে দিন পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হয় ইয়াহিয়াকে কিছু একটা করতেই হবে,
অন্যথায় তাকে চলে যেতে হবে। আবার নিরুপায় হয়ে ইয়াহিয়া শেষ পর্যন্ত ভুট্টোরাতেও ক্ষমতা তুলে দিতে পারেন। সেটা আমাদের পক্ষে খুব সুসংবাদ হবে না। নিক্সন, ভুট্টো, রজার্স, হ্যাঁ, ইয়াহিয়ার সেরকমই পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে, যদিও আমি সম্পূর্ণ নিশ্চিত নই। তবে এটা সত্যি কথা যে পূর্ব পাকিস্তানে ইয়াহিয়ার সামরিক শক্তি খুবই দুর্বল। নিক্সন, yes, he will be demolished there. That's why I want you to look into what we could do that is symbolic, because I think we need some symbolism. তখন কিসিঞ্জার বলছেন, পূর্ব পাকিস্তানে যে বিপ্লব শুরু হয়েছে তার একটাই পরিণতি হতে পারে। সেটা কি ভারত তা খুব ভালো করে জানে। ভারত চায় পাকিস্তানকে অনেকটা আফগানিস্তানের জায়গায় নিয়ে আসতে, যাতে এই অঞ্চলে তাদের প্রশ্নাতীত আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর পূর্ব পাকিস্তানকে তারা চায় ভুটানের মতো কিছু একটা বানাতে। পশ্চিম পাকিস্তান এতদিন পূর্ব পাকিস্তানকে অবহেলা করেছে, এবার ভারতও করবে, কেননা সেখানেই ওদের কায়েমি স্বার্থ। নিক্সন, কেন? পূর্ব পাকিস্তানের তুলনায় যাতে পশ্চিমবঙ্গকে অনেক আকর্ষণীয় মনে হয়। এরপরেও আলোচনা বেশ কিছুক্ষণ চলেছিল। আমি সেই শেষ অংশটুকু আগামীকাল আপনাদের শুনিয়ে এই ওয়াশিংটন পর্ব শেষ করব এবং প্রত্যাবর্তন করব ভারতবর্ষে। ভালো থাকবেন, নমস্কার।